হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আমাদের নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি ক্লাস। আজকে আমরা কেমিস্ট্রি ক্লাসে আমাদের চ্যাপ্টার 3 অর্থাৎ পদার্থের গঠন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তোমরা যদি এর আগে এই চ্যাপ্টারটি করে না থাকো তাহলে আজকের ক্লাসটি করবা। করার পরে তোমরা এই চ্যাপ্টারে ভালোভাবে সৃজনশীল অ্যান্সার করে আসতে পারবা। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই, আর তোমার ক্লাসগুলো তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিও। তো ফার্স্টে আমাদের যে পদার্থের গঠনে আমাদের ফার্স্টে বলা হয়েছে যে আমাদের যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেছেন প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র অবিভাজ্য। তিনি এর নাম দেন হচ্ছে অ্যাটম, কিন্তু এটাকে কোনো কিছু দ্বারা প্রমাণ করতে না পারায় কারণে এটা গ্রহণযোগ্যতা পায়নি। কিন্তু 1803 সালে 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন এটা নিয়ে গবেষণা করেন। গবেষণার পর তিনি প্রমাণ করেন যে পরমাণু অবিভাজ্য নয়। তারপর তিনি এটাকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের স্মরণে এটার নাম দেন হচ্ছে ডাল্টন। ডাল্টন মানে হচ্ছে পরমাণু অবিভাজ্য, ঠিক আছে, অবিভাজ্য নয়। তারপর আমাদের পরমাণুগুলো কি কি নিয়ে গঠিত? পরমাণুগুলো হচ্ছে আমরা যখন পরমাণুগুলোকে ভাঙি তাহলে এর মধ্যে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাই। এই তিনটা পদার্থ আমরা পাই পরমাণুতে। তারপর আমাদের আছে হচ্ছে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ। আসেন আমরা মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ নিয়ে আলোচনা করি। আমরা এখানে মৌলিক পদার্থের সংখ্যাটাও লিখেছি, যৌগিক পদার্থের সংখ্যাটাও লিখেছি। তো এখানে মৌলিক পদার্থ, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। অর্থাৎ আমরা যখন কোনো একটা পদার্থকে ভাঙবো, ভাঙার পরে শুধু ওই পদার্থটাই পাবো, ওই পদার্থ ব্যতীত আমরা অন্য কোনো পদার্থ পাবো না, তাহলে সেটা হচ্ছে মৌলিক পদার্থ। এর উদাহরণ হচ্ছে নাইট্রোজেন। আমরা যদি নাইট্রোজেনকে ভাঙি তাহলে এখানে নাইট্রোজেনে পাবো, ফসফরাসকে ভাঙলে ফসফরাসে পাবো, কার্বনকে ভাঙলে কার্বনে পাবো, অন্য কোনো পদার্থ আমরা পাচ্ছি না। তাই এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। তারপর আসে আমাদের যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ কি? যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায়। অর্থাৎ আমরা যদি কোনো পদার্থকে ভাঙি, ওই পদার্থ ব্যতীত অন্য আরো কোনো আমরা পদার্থ পাই, তাহলে সেটা হচ্ছে যৌগিক পদার্থ। এখানে হচ্ছে H2O হচ্ছে পানি। পানির মধ্যে আমরা কি কি পাই? আমরা হাইড্রোজেন পাই, অক্সিজেন পাই। আমরা এখানে পানির মধ্যে দুইটা পদার্থ পাই, তাই পানি একটি যৌগিক পদার্থ। আশা করি সবাই মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ বুঝতে পেরেছো। এখন আমরা অণু এবং পরমাণু নিয়ে আলোচনা করব। এখন আমরা অণু, পরমাণু নিয়ে আলোচনা করব। অণু ও পরমাণু। প্রথমে আসেন আমরা পরমাণু নিয়ে আলোচনা করি। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে এবং বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটা হচ্ছে পরমাণু। আর অণু কি? অণু হচ্ছে দুইয়ের অধিক সংখ্যক পরমাণু দ্বারা পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, সেটা হচ্ছে অণু। এটা রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আর পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে এবং মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ঠিক আছে, সবাই আশা করি পরমাণু এবং অণু ক্লিয়ার। এখন আসেন আমরা মৌলের প্রতীক নিয়ে আলোচনা করি। মৌলের প্রতীক কি? মৌলের প্রতীক মৌলের প্রতীক মৌলের প্রতীক আমরা যখন হাইড্রোজেন লিখি, হাইড্রোজেন হাইড্রোজেনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা এইচ দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে এটার প্রতীক। তারপর কার্বন, কার্বনকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তারপর ফসফরাস, ফসফরাসকে আমরা পি দ্বারা প্রকাশ করি। পটাশিয়াম কে আমরা কে দ্বারা প্রকাশ করি। এগুলো হচ্ছে মৌলের প্রতীক। আমরা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেনকে এইচ দ্বারা, হিলিয়ামকে এইচ ই দ্বারা, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়ামকে এল আই দ্বারা, বেরিলিয়ামকে বি ই দ্বারা, বোরনকে বি দ্বারা। এভাবে আমরা প্রত্যেকটা হচ্ছে মৌলের প্রতীক। ঠিক আছে, আশা করি মৌলের প্রতীকগুলো আপনারা সবাই বুঝতে পারছেন। এবং সোডিয়াম,
সোডিয়ামকে আমরা কি দ্বারা Na দ্বারা প্রকাশ করি। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। জি, এখন আমরা সংকেত নিয়ে আলোচনা করব। এখন আমরা সংকেত নিয়ে আলোচনা করি। এখানে আমরা সংকেত কি? সংকেত হচ্ছে যখন আমরা হাইড্রোজেন লিখি, হাইড্রোজেনের একটি অণুকে প্রকাশ করতে আমরা কি ব্যবহার করি? হাইড্রোজেনের যখন আমরা অণুকে প্রকাশ করি তাহলে H2 লিখি। অক্সিজেনের অণুকে যখন প্রকাশ করি O2 লিখি। এগুলো হচ্ছে সংকেত। কিসের সংকেত? অণুর সংকেত। এখন আমরা অণুর সংকেত দেখব। অণুর সংকেত আমরা যখন নাইট্রোজেন লিখি, নাইট্রোজেনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? N2 দ্বারা প্রকাশ করি। তারপর আমরা যদি অ্যামোনিয়া লিখি, অ্যামোনিয়া দ্বারা লিখি NH3 হচ্ছে অ্যামোনিয়া। তারপর যদি ক্লোরিন লিখি, ক্লোরিন Cl2 হচ্ছে ক্লোরিন। এগুলো হচ্ছে আমাদের সংকেত। কিসের সংকেত? অণুর সংকেত। অণুর সংকেত। আশা করি আমাদের সংকেতটাও ক্লিয়ার। সংকেত হচ্ছে কি? হাইড্রোজেনের একটি অণুকে প্রকাশ করতে আমরা কি ব্যবহার করি? H2 ব্যবহার করি। একটি অণুকে প্রকাশ করতে H2 ব্যবহার করি। এগুলো হচ্ছে আমাদের সংকেত। এখন আমরা পরমাণুর ভিতরের কণা নিয়ে আলোচনা করব। এখানে আমরা পরমাণুর ভেতরের কণা কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনে কি আছে? ইলেকট্রনের পরমাণু কেন্দ্রে আমাদের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে। ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে এবং প্রোটন এবং নিউট্রন পরমাণুর কেন্দ্রে থাকে। পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের মধ্যে থাকে। ঠিক আছে? তারপর এখানে আসি, আমরা ইলেকট্রন নিয়ে আলোচনা করি। ইলেকট্রন হচ্ছে পরমাণুর একটি মূল কণিকা যার আধান বা চার্জ ঋণাত্মক বা নেগেটিভ। এই আধানের পরিমাণ -1.60 ইন্টু tan ইনভার্স 90। তারপর আসি, একে আমরা ই দ্বারা প্রকাশ করি। একটি ইলেকট্রনের ভর 9.11 ইন্টু tan ইনভার্স 28 গ্রাম। তারপর এর আপেক্ষিক আধান হচ্ছে -1 ধরা হয়। আর প্রোটন ও নিউট্রনের তুলনায় 1840 গুণ কম, তাই আপেক্ষিক ভর 0 ধরা হয়। ওকে। তারপর প্রোটনে বলা হয়েছে এটি পরমাণুর একটি মূল কণিকা যার চার্জ বা আধান ধনাত্মক বা পজিটিভ। এর আধানের পরিমাণ +1.60 ইন্টু tan ইনভার্স 90 কুলম্ব, একে ফি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? তারপর আমরা নিউট্রন। এখানে আবার এর আপেক্ষিক আধান আছে। আধান হচ্ছে +1 আর আপেক্ষিক ভর 1 ধরা হয় এবং প্রোটনের ভর হচ্ছে 1.67 ইন্টু tan ইনভার্স 24 গ্রাম। তারপর আমরা নিউট্রন নিয়ে বলি। নিউট্রন হলো পরমাণুর আরেকটি মূল কণিকা যার মধ্যে আধান বা চার্জ কোনো কিছু নেই। নিউট্রন মানে এখানে প্লাস মাইনাস কোনোটাই নাই। ঠিক আছে? মানে নিউট্রন। হাইড্রোজেন ছাড়া সকল মৌলতেই নিউট্রন রয়েছে। একে n দিয়ে প্রকাশ করা হয়। এর ভর প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি। নিউট্রনের আপেক্ষিক আধান 0 আর আপেক্ষিক ভর 1 ধরা হয়। তো আসেন, এখানে যতগুলো কথা বলা হয়েছে আমরা সবগুলোকে একটা চার্টের মধ্যে নিয়ে এসেছি। ঠিক আছে? চার্টে কি আছে? এখানে আছে হচ্ছে মূল কণিকা। ফার্স্টে আমরা মূল কণিকা লিখেছি। মূল কণিকা কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এগুলো কিসের মধ্যে থাকে? পরমাণুর মধ্যে থাকে। তারপর প্রতীক কি? আমরা ইলেকট্রনকে আমরা ই দ্বারা প্রকাশ করি, প্রোটনকে পি দ্বারা এবং নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? তারপর আসেন, তারপর আমরা দেখি এখানে হচ্ছে প্রকৃত আধান। প্রকৃত আধান কি? ইলেকট্রনের প্রকৃত আধানটা কত? -1.6 ইন্টু 10 ইনভার্স 90 কুলম্ব। তারপরে প্রোটনের প্রকৃত আধান হচ্ছে প্লাসের 1.6 ইন্টু 10 ইনভার্স 90 কুলম্ব। অর্থাৎ প্রোটনের একটা ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর প্রোটন হচ্ছে পজিটিভ। আর নিউট্রনের প্রকৃত আধান হচ্ছে নিউট্রাল অর্থাৎ 0। নিউট্রনের কোনো প্রকৃত আধান নেই। আর এদিকে হচ্ছে ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 ইন্টু 10 ইনভার্স 28 কুলম্ব। আর প্রোটনের হচ্ছে 1.673 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। আর নিউট্রনের প্রকৃত ভর হচ্ছে 1.67 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। তারপর এগুলোর আধান দেওয়া আছে -1 +1 0 আর আপেক্ষিক ভর 0 1 1। তো আশা করি এই চারটা আপনারা মনে রাখলে বাকি যে এখানে যে রিডিং আছে এগুলো পড়তে হবে না। এই চারটা পড়বেন, তাহলে আর আপনাদের মাথা নষ্ট হবে না।
সহজে বুঝতে পারবেন পরমাণুর মধ্যে যে মূল কণিকাগুলো থাকে এগুলোর ভর, আধান, আপেক্ষিক ভর, আপেক্ষিক আধান নিয়ে সবগুলো মনে রাখতে পারবেন। তারপর আমরা পারমাণবিক সংখ্যা নিয়ে আলোচনা করব। পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন মৌলের প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। আচ্ছা, প্রোটন সংখ্যা কি? প্রোটন সংখ্যা এটা আমরা কি নিয়ে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। প্রোটন সংখ্যাটা কি? প্রোটন সংখ্যা হচ্ছে আমরা সিরিয়ালে যখন আমরা মৌলগুলো বলি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। নিয়ন পর্যন্ত লিখলাম। এর পারমাণবিক সংখ্যাটা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, নিয়ন 10। এগুলো হচ্ছে কি সংখ্যা? অর্থাৎ যে ক্রমটা আছে একটার পরে একটা যে ক্রম 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে আমাদের কয়টা মৌল আছে? 118টা মৌল আছে। এই 18টা মৌল যে সিরিয়ালটা আছে ওইটাই হচ্ছে সিরিয়াল অনুযায়ী যে সংখ্যাটা এটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। তারপর আমরা পারমাণবিক ভর নিয়ে আলোচনা করব। এখানে আরেকটা কথা হচ্ছে পারমাণবিক সংখ্যা যখন বলবে কাকে বলা হয় তাহলে তোমরা কি বলবা? প্রোটন সংখ্যাকে পরমাণুতে অবস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। আর পারমাণবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জেড দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? এখন আমরা ভর সংখ্যা নিয়ে আলোচনা করব। ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যা কোথায় থাকে? আমরা লিখলাম সোডিয়াম। সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? 11। আর ভর সংখ্যা হচ্ছে 23। আমরা যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করি, ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে আমরা কি সংখ্যা পাই? নিউট্রন সংখ্যা। এটা হচ্ছে ভর সংখ্যা, এটা প্রোটন সংখ্যা, এটা নিউট্রন সংখ্যা। আশা করি সবাই ভর সংখ্যা বুঝতে পারছেন। ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনের যোগফলকে ভর সংখ্যা বলা হয়। তারপর কি? তারপর আছে হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। আমরা রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে এখন কথা বলবো। রাদারফোর্ড পরমাণু মডেলে কি বলা হয়েছে দেখি। মানু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল হচ্ছে 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন যার নাম, তার নামানুসারে এটাকে বলা হয় রাদারফোর্ড পরমাণু মডেল। এখানে পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। পরমাণুর একটা কেন্দ্র আছে। রাদারফোর্ড পরমাণু অনুযায়ী প্রথমে যা বলা হয়েছে যে পরমাণুর একটি কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতর প্রোটন এবং নিউট্রন আছে। এটা তৈরি পরমাণুর কেন্দ্র। এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতর প্রোটন এবং নিউট্রন আছে। ঠিক আছে? তারপর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। এর বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজে নিউক্লিয়াসের ভেতর অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচিত করা হয়। যেহেতু এই ইলেকট্রনের ভর আপেক্ষিকভাবে শূন্য ধরা হয়, সেহেতু এই প্রোটন এবং নিউট্রনের ভরই নিউক্লিয়াসের ভর হিসেবে বিবেচনা করা হয়। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, পরমাণুর ভেতর বেশিরভাগ জায়গায় ফাঁকা। কি বলা হয়েছে? নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরের বেশিরভাগ জায়গায় ফাঁকা। নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র। ঠিক আছে? এর ভিতর বেশিরভাগ জায়গায় কি ফাঁকাই। দেখেন এগুলো সব স্থান কি ফাঁকা, বেশিরভাগ জায়গায় ফাঁকা। তারপর সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, সৌরজগতের বিভিন্ন কক্ষপথে গ্রহ সূর্যকে কেন্দ্র করে। আমরা সূর্যকে কেন্দ্র করে, এটা সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটা গ্রহ ঘুরে। প্রত্যেকটা গ্রহ যেমন ঘুরে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে
বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। এটাকে নিউক্লিয়াস ধরে, এটাকে যদি সৌরজগতে যেমন এটা যদি সূর্য হয়, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে, তেমনি এটাকে যদি আমরা নিউক্লিয়াস ধরি, নিউক্লিয়াসকেও কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে। এটা এখানে বলা হয়েছে। কেননা কেন কোন পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকে। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যতগুলো প্রোটন আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যাও তাই। এটা কিসের মধ্যে? নিউক্লিয়াসের মধ্যে। কে বলেছেন এটা? বিজ্ঞানী রাদারফোর্ড। তারপর আসেন, যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্নের, তাই সামগ্রিকভাবে এর চার্জ শূন্য। অর্থাৎ নিউক্লিয়াসের চার্জ সামগ্রিকভাবে, যেহেতু প্রোটনের এবং নিউট্রনের চার্জ ধনাত্মক এবং ঋণাত্মক, অর্থাৎ দুইটা বিপরীত, তাই দোনোটা মিলে সামগ্রিকভাবে এর চার্জ, নিউক্লিয়াসের চার্জ শূন্য ধরা হয়। ঠিক আছে। তারপর ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী। এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যকে চারদিকে ঘুরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসকে চারদিকে ঘুরে। এখানে বলা হয়েছে যে এই নিউক্লিয়াসে এটাকে যদি আমরা নিউক্লিয়াস ধরি, এই নিউক্লিয়াসের মধ্যে একটা ধনাত্মক চার্জ আছে। ধনাত্মক চার্জ বাই নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ বাই এই ধনাত্মক, এটাকে যদি ধনাত্মক নিউক্লিয়াস ধরি, এর মধ্যে আর ইলেকট্রনগুলোকে যদি ঋণাত্মক চার্জ, ইলেকট্রন যেহেতু ঋণাত্মক চার্জ, এই ধনাত্মক এবং ঋণাত্মক থাকার কারণে এই প্লাস মাইনাস আকর্ষণ করে। আকর্ষণ এর কারণে এরা নিউক্লিয়াসকে, অর্থাৎ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এটাই আমাদের যে 4 নাম্বারে যে কোটেশন এখানে বলা হয়েছে, বিজ্ঞানী রাদারফোর্ড তাই বলার চেষ্টা করেছেন। তারপর রাদারফোর্ড পরমাণুর সাথে, মডেলের সাথে সৌরজগতের তুলনা করা হয়েছে। তাই এই মডেলটিকে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলকে আরেকটা কি নামে জানতে পারি, সেটা হচ্ছে সোলার সিস্টেম পরমাণু মডেল। ঠিক আছে, বা সৌর মডেল। এটাকে আমরা অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে সোলার সিস্টেম পরমাণু মডেলের ব্যাখ্যা দাও, অথবা সৌরজগতের পরমাণু মডেলের ব্যাখ্যা দাও। তার মানে হচ্ছে এটাই রাদারফোর্ড মডেল, এটাই সোলার সিস্টেম মডেল, আর এটা হচ্ছে সৌর সিস্টেম মডেল। ঠিক আছে। তারপর রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। যেমন তিনি বলেছেন, এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার, ব্যাসার্ধ, আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দেয়নি। তিনি এখানে বলেনি ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে, বৃত্তাকার পথে ঘুরবে না সরল রৈখিকভাবে ঘুরবে, কিভাবে ঘুরবে তা নিয়ে কোনো ধারণা দেন নাই। তাই এটা হচ্ছে ওনার সীমাবদ্ধতা। আর সৌরজগতের সূর্য ও গ্রহগুলো সামগ্রিকভাবে আধান ও চার্জ নিরপেক্ষ। সৌরজগতের সূর্য এবং গ্রহ সামগ্রিকভাবে আধান ও চার্জ নিরপেক্ষ, সেহেতু এখানে উনি ইলেকট্রন যেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, আর সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে, এটা যে তুলনা করা হয়েছে এটা সম্পূর্ণ অযৌক্তিক। কারণ এখানে সৌরজগতের গ্রহ এবং সূর্যের কোনো চার্জ নেই, এরা চার্জ নিরপেক্ষ। ঠিক আছে। এটি একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করবে তার কোনো ধারণা দেওয়া হয়নি। অর্থাৎ একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে তা নিয়ে কোনো তিনি ধারণা দেন নাই। তারপর ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথ ছোট হতে থাকবে এবং একসময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হবে এবং পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে, বা পরমাণু স্থায়ী হবে না। কিন্তু প্রকৃতপক্ষে সেটা ঘটে না। অর্থাৎ ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে রাদারফোর্ড পরমাণু মডেল সঠিক নয়। ঠিক আছে। ম্যাক্সওয়েল সাহেব বলেছেন যে ইলেকট্রন শক্তি হারিয়ে ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে শক্তি হারিয়ে ওরা নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে। প্রকৃতপক্ষে এটা ঘটে না। তারপর আসেন আমরা এখন বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। বোর সাহেব কি বলেছেন আমরা দেখি। বোর পরমাণু মডেল। ঠিক আছে।
এখানে বলা হয়েছে রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটিগুলি সংশোধন করে 1913 সালে বিজ্ঞানী বোর নিলস বোর পরমাণুর একটি মডেল প্রদান করেন। এই মডেলকে বোরের পরমাণু মডেল বলা হয়। বোর পরমাণু মডেলের মতবাদ গুলো এরকম: পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। অর্থাৎ পরমাণুতে যে ইলেকট্রনগুলো থাকে এগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো ঘুরতে পারে না। এই ইলেকট্রনগুলো ইচ্ছামতো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে পারে না। শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার, অর্থাৎ কক্ষপথগুলো কেমন হবে? বৃত্তাকার কক্ষপথে। রাদারফোর্ড সাহেব কিন্তু এটা বলেননি কোন কক্ষপথে ঘুরবে, বৃত্তাকার না উপবৃত্তাকার না সরলরেখা, কিছুই উনি ধারণা দেননি। কিন্তু বোর সাহেব এসে এটাকে ধারণা দিলেন যে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে এবং নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত কক্ষপথগুলোকে অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বা প্রধান কক্ষপথ বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলা হয়। যে এই কক্ষপথগুলোকে উনি অরবিট, শেল বলে, প্রধান শক্তি স্তর বলে বলেছেন। তারপর স্থির কক্ষপথকে এখানে কি বলা হচ্ছে, স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ হয় না। এগুলো নিজস্ব কক্ষপথে ঘোরার সময় কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ হয় না, শক্তির ক্ষয় হয় না। ঠিক আছে, এটা তিনি বলতে চেয়েছেন। তারপর স্থির কক্ষপথকে n দ্বারা প্রকাশ করা হয়। তিনি যে কক্ষপথগুলো আছে এই কক্ষপথগুলোকে তিনি n দ্বারা প্রকাশ করেছেন। আর এখানে n সমান 1 2 3 হলে 3 4 ইত্যাদি এভাবে বলা যায়। n সমান 1 হলে কে প্রধান শক্তি স্তর, n সমান 2 হলে L প্রধান শক্তি স্তর, n সমান 3 হলে M প্রধান শক্তি স্তর। তিনি n সমান 1 হলে বলেছেন কি n সমান 2 L, n সমান 3 M, আর n সমান 4 হলে N প্রধান শক্তি স্তর। তিনি শক্তি স্তরগুলোকে, চারটা শক্তি স্তরকে তিনি K L M N দ্বারা প্রকাশ করেছেন। ঠিক আছে, তারপর 2 নম্বরে তিনি কি বলেছেন? বোর মডেল অনুসারে কোন শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তিনি একটা সূত্র দিয়েছেন। সূত্রটা কি? m b r সমান n h বাই 2 পাই। এটা হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র। এখানে m সমান হচ্ছে ভর কত? 9.11 ইন্টু 10 ইনভার্স 21 কেজি। ঠিক আছে, তারপর b মানে কি? b মানে হচ্ছে কক্ষপথ, যে কক্ষপথ বা শক্তি স্তর ঘুরবে সেই কক্ষপথের ইলেকট্রনের বেগ। b হচ্ছে ইলেকট্রনের বেগ। আর কি? আর হচ্ছে যে কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরবে তার ব্যাসার্ধ। আর হচ্ছে ব্যাসার্ধ, যে কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরবে তার ব্যাসার্ধ। তারপর n হচ্ছে শক্তি স্তরের সংখ্যা, n শক্তি স্তরের প্রধান শক্তি স্তর বা শক্তি স্তরের সংখ্যা। ঠিক আছে, তারপর h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। h এর মান কত? 6.626 ইন্টু 10 ইনভার্স 34। একক কি? নিউটন, না সরি, মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, এটা হচ্ছে একক। আর পাই এর মান হচ্ছে 3.1416। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। এটা দ্বারা আমরা কি বের করব? কৌণিক বেগ বের করব। এখানে n এর মান কম, এখানে যে শক্তি স্তরে n এর মান কম সেই শক্তি স্তর নিম্ন শক্তি স্তর। অর্থাৎ এখানে n এর মান যত কম হবে, যত কম ওটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, আর n এর মান বেশি হলে এটা উচ্চ শক্তি স্তর হিসেবে পরিচিত। ঠিক আছে, 3 নম্বরে আসি। 3 নম্বরে কি বলেছে? কোন প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনরূপ শক্তি শোষিত বা বিকিরিত হয় না। তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শোষিত হয়, আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে বিকিরিত হয়। কি বলেছেন তিনি? মনে করেন এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, একটা শক্তি স্তর। ইলেকট্রন যদি এটা নিম্ন শক্তি স্তর, এই নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায় তাহলে ইলেকট্রন শোষিত হয়। কি হয়? শোষিত হয়। আবার যখন এই উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তাহলে ইলেকট্রন কি হয়? বিকিরিত হয়। এটাই তিনি 3 নম্বরে যে প্যারা আছে ওইখানে এটা বলেছেন। আর এখানে একটা সূত্র দিয়েছেন। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে HbAc/λ।
সি এর মান তো আমরা জানি আলোর বেগ, সি সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বি হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। বি কি? বি হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, কতটুকু শোষিত হয়েছে ওইটা হচ্ছে বি। আর ল্যামডা হচ্ছে শক্তির তরঙ্গদৈর্ঘ্য। ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়। প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। তারপর বলা হচ্ছে বোর পরমাণু মডেলের সাফল্য। বোর পরমাণু মডেলের সাফল্য হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে তেমন ইলেকট্রনও ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তি স্তর বা আকার সম্পর্কে কোনো কিছু বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেল সম্পর্কে তিনি পরমাণু শক্তি স্তর এর আকার বৃত্তাকার বলা হয়েছে, মানে আকারগুলো হবে বৃত্তাকার, কিন্তু রাদারফোর্ড সাহেব তা বলেন নাই। বোর পরমাণু মডেলে উনি পরমাণুর শক্তি স্তরের আকার বৃত্তাকার বলেছেন, কিন্তু রাদারফোর্ড সাহেব কোনো ধারণা দেন নাই। তারপর 2 নম্বরে কি, তিনি পরমাণু শক্তি শোষণ বিকিরণ করলে শক্তি শোষণ করলে শোষণ হলে কি নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায়, আর বিকিরণ করলে উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে যায়। ঠিক আছে, এটা তিনি বলেছেন, কিন্তু রাদারফোর্ড সাহেব বলেননি। রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে কোন মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে একটি পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে কি হাইড্রোজেন। এই হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় বোর পরমাণুর মডেল অনুসারে। তাই এগুলো হচ্ছে বোরের সাফল্য। তারপর বোরের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে, কিছু সীমাবদ্ধতা আমরা এখন আলোচনা করি। বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় সত্যি, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। এখানে আমরা শুধু হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারি, এছাড়া আর কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারি না। এটা হচ্ছে বোর পরমাণুর ত্রুটি, 1 নম্বর ত্রুটি। তারপর 2 নম্বরে বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাবার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। প্রতিটি রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি হয় তা বোর পরমাণু মতবাদ অনুযায়ী ব্যাখ্যা করা যায় না। তারপর আমাদের লাস্ট যে ত্রুটিটা অর্থাৎ সীমাবদ্ধতা, এটা হচ্ছে বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণু শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, কিন্তু পরে প্রমাণিত হয় পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথে নয় উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে। অর্থাৎ রাদারফোর্ড সাহেব তিনি বলেছিলেন শুধু যে পরমাণুতে মৌলগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে, কিন্তু পরে প্রমাণিত হয় যে এটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। এগুলো হচ্ছে ওনার ত্রুটি। আশা করি সবাই বোর পরমাণু মডেল বুঝতে পেরেছেন। এখন আমরা পরমাণুর মডেলের শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। শক্তি স্তর কি? শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, আমরা যে শক্তি স্তরগুলো অঙ্কন করি, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, কিন্তু কোন শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকবে, কয়টা করে কোন শক্তি স্তরে ইলেকট্রন থাকবে তা আমরা কিভাবে জানবো? তা জানার জন্য আমাদের সূত্র হচ্ছে কোন শক্তি স্তরে ইলেকট্রন কয়টি থাকবে তা জানার জন্য সূত্র হচ্ছে 2n²। এখন আমরা যদি প্রথম শক্তি স্তরের কথা বলি, প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে, n এর মান আমরা 1 বসাই, প্রথম শক্তি স্তর যেহেতু 1 2 × 1² সমান 2, অর্থাৎ এখানে দুইটা ইলেকট্রন থাকবে। তারপর দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকবে, 2 × 2², 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে 8টা ইলেকট্রন থাকবে। সেম 3 নাম্বারের ক্ষেত্রে 2n², 2 × 3², 3 3 9, 9 দুগুণে 18, আবার 4 এর ক্ষেত্রেও সেম 2n², 2 × 4², অর্থাৎ এখানে কত 4 4 16, 16 দুগুণে 32, অর্থাৎ প্রথম শক্তি স্তরে কয়টা, এটা প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয়তে 8টা, তৃতীয়তে 18টা, চতুর্থতে 32টা, কয়টা 32টা। এভাবে আমরা কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে তা আমরা 2n² এই সূত্রটা দ্বারা আমরা বের করতে পারবো। তো আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে যে কোন শক্তি স্তরে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারবে তা আমরা এই সূত্র দ্বারা বের করতে পারবো। ঠিক আছে, আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। এখন আমাদেরকে পারমাণবিক যে মৌলগুলো আছে ওই মৌলগুলো
আমাদেরকে কমপক্ষে 1 থেকে 30 পর্যন্ত টানা মুখস্থ থাকতে হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এভাবে একদম সিরিয়াল 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সিরিয়াল মনে রাখলে তো আমরা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা মনে রাখতে পারবো। সাথে ভর সংখ্যাটা আমরা মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? এখন আমরা উপস্তর নিয়ে আলোচনা করব। উপস্তর কি? উপস্তর হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে নিউক্লিয়াসের চারপাশে যে অঞ্চল বা এলাকায় সদা আবর্তনশীল কোনো ইলেকট্রন ম্যাগের পাওয়ার সম্ভাবনা প্রায় 90% কাছাকাছি, সে অঞ্চল বা এলাকা তাকে উপস্তর বা অরবিটাল বলে। উপস্তরকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। এটা হচ্ছে এল এর মান। উপস্তরে কি কি অরবিটাল আছে? এখানে আমাদের এস, পি, ডি, এফ এগুলো আমাদের উপস্তর। তারপর আমরা এখন উপস্তরে কোন শক্তিস্তরের জন্য কি এটা আমরা নিয়ে আলোচনা করব। n-1 হলে L ইকুয়াল 0 অরবিটাল। তারপর n-2 হলে L ইকুয়াল 1 0 1। এখানে 0 1, তারপর হচ্ছে 0 1 2। তারপর n এখানে আমরা অরবিটাল হচ্ছে 1 2 3। কেন 1 2 3? 1 যেহেতু 0 একটা 1, তারপর হচ্ছে 2 এস পি, আর 3 তে হচ্ছে এস পি ডি, এস পি ডি। এই তিনটা হচ্ছে উপশক্তি স্তর। n ইকুয়াল 3 হলে L এর মান 0 1 2, অর্থাৎ তিনটা, তাই SPD আর L ইকুয়াল 0 দুইটা SP। ঠিক আছে, ওইগুলো যেভাবে লিখছি এভাবে 1:2 2:2 3s 3p 3d। ঠিক আছে, তারপর এখন আমরা n সমান 4 হলে L সমান 0 1 2 3 সমান 4টা SPD F। আমাদের এখানে n সমান 4 হলে 4টা উপশক্তি স্তর হয়, এগুলো হচ্ছে SPDF। এখন আমরা n সমান যদি 5 হয় তাহলে আমাদের অরবিটাল কিন্তু 5টাই থাকবে। অরবিটাল আমাদের 5টাই থাকবে, 5s 5v 5d 5f। ঠিক আছে, তো কারণ এখানে আমাদের যে 4টা অরবিটাল হলে আমরা সবগুলো 118টা মূলের ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারি, তাই আমাদের এই SPDF ব্যবহার করলে হয়ে যায়, তাই আর বাকিগুলো ব্যবহার করতে হয় না। এখন আমরা এটা কিভাবে বের করব? সূত্র হচ্ছে 2 × 2l + 1, 2 × 2l + 1। উপশক্তি স্তর বের করার সূত্র হচ্ছে 2 × 2l + 1। এখানে কোন শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকবে তা বের করার সূত্র। আর এটা হচ্ছে ইলেকট্রন কয়টা থাকবে তা। 2n² হচ্ছে কোন অরবিটাল ইলেকট্রন কতগুলো থাকবে। এই দুইটা সূত্র আমরা মনে রাখবো ভালো করে। তারপর আমাদের আছে হচ্ছে
আমরা এখন কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। কোয়ান্টাম সংখ্যা কি? পরমাণুর কক্ষপথের আকার, আকৃতি, দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য যে সকল রাশি বা সংখ্যা ব্যবহার করে সেই সকল রাশিকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা কয়টি? 4টি। কোয়ান্টাম সংখ্যা কয়টি? 4টি। কোয়ান্টাম সংখ্যা 4টি। কি কি? 1 নাম্বার হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান। 2 হচ্ছে সহকারী, সহকারী। 3 হচ্ছে চৌম্বক। 4 হচ্ছে স্পিন বা ঘূর্ণন, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই 4টা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ। এখানে আমরা এটাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে l, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমরা এটাকে s দ্বারা প্রকাশ করি। তারপর এটি পরমাণুর ইলেকট্রনগুলোর প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে আছে তার জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। একটি পরমাণুর ইলেকট্রনগুলো প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে আছে তা বের করার জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। কক্ষপথে যত মান পাবো উপস্তর তত হবে। কক্ষপথের মান যত পাবো উপস্তরের মান তত হবে। ঠিক আছে, আশা করি সবাই কোয়ান্টাম সংখ্যা ক্লিয়ার। এখন আমরা যে আমাদের SPDF নিয়ে আমরা আলোচনা করেছি, এখন আমরা যে এসে কয়টি ইলেকট্রন থাকবে উপস্তরের আমরা যেহেতু সূত্রটা দিয়েছি, এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রধান কক্ষপথ, এস উপস্তর, যেহেতু আমরা SPDF আমরা কিভাবে বের করব? এখানে আমরা 2 ইন্টু 2l প্লাস 2 ইন্টু 2l প্লাস 1 দ্বারা বের করব। এস এর জন্য এল এর মান কত? 0। 0 হলে 2 ইন্টু 2l প্লাস 1, এটার ক্ষেত্রে 2 ইন্টু 2l প্লাস 1, 2 ইন্টু 2l প্লাস 1, 2 ইন্টু 2l প্লাস 1। এখন আসেন এস এর জন্য এল এর মান কত? 0। 2 ইন্টু 2 ইন্টু 0 প্লাস 1। তারপর তারপর 2 ইন্টু 2 ইন্টু পি এর জন্য এল এর মান 1 প্লাস 1, 2 ইন্টু 2 ইন্টু 2 প্লাস 1, আবার 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু প্লাস 1। অর্থাৎ অর্থাৎ এখানে আমরা পি এর জন্য এল এর মান 1, ডি এর জন্য এল এর মান 2, এফ এর জন্য এল এর মান 3। এখন আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে এটা 0, 1, 2, 2 একে 2, আর পিতে কয়টা? 2 একে 2, 3 সমান 6, 2 দুগুণে 4, 4 এর একে 5, 5 দুগুণে 10, 2 দুগুণে 3 দুগুণে 6, 6 এর একে 7, 7 দুগুণে 14। অর্থাৎ এস অরবিটালে 2টা, পিতে হচ্ছে 6টা, ডিতে 10টা এবং এফতে 14টা ইলেকট্রন থাকতে পারবে। উপশক্তি স্তরের ইলেকট্রন আমরা এসে আমরা 2টা রাখতে পারবো, পিতে 6টা, ডিতে 10টা এবং এফতে 14টা ইলেকট্রন রাখতে পারবো। ঠিক আছে, আশা করি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। এখন আমরা যে ইলেকট্রন বিন্যাসের নীতি, আউটবাউক নীতি, এটা নিয়ে আমরা আলোচনা করব। আউটবাউক নীতিটা কি? কি নীতি? আউটবাউক নীতি। কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসকালে ইলেকট্রন সর্বপ্রথম কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। এটা হচ্ছে আমাদের আউটবাউক নীতি। ঠিক আছে, তো আমরা আউটবাউক নীতি অনুযায়ী যে ইলেকট্রন বিন্যাসের ক্রম ওইটা লিখি। 1s 2s 2p 3s 3p 4s 3d
4p, তারপর হচ্ছে 5s, তারপর আবার 4d, আবার এদিক থেকে 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p, আর হচ্ছে সর্বশেষ হচ্ছে কি 8s। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্রম, কোনটার পরে কোনটাতে আমরা ইলেকট্রন প্রবেশ করবে। এটা এখানে, এটা হচ্ছে এটার ক্রম, এটা তোমরা উঠিয়ে নিবে। এখন সর্বশক্তি সম্পন্ন অরবিটাল হচ্ছে 3টি, পি সর্বশক্তি অরবিটাল 3টি। এখন এখানে সর্বশক্তি সম্পন্ন অরবিটাল 3টা কি কি? সর্বশক্তি সম্পন্ন অরবিটাল কি কি? এস হবে না, পি ডি এফ। পিতে আবার কি আছে? পিকে আমরা লিখতে পারি হচ্ছে, পিকে আমরা কিভাবে লিখতে পারি? পি এক্স, পি ওয়াই, পি জেড। পিতে ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে কয়টা থাকতে পারবে? 6টা। 6টা হলে পূর্ণ, আর 3টা হলে অর্ধপূর্ণ। এটা হলে অর্ধপূর্ণ, আর এটা হচ্ছে পূর্ণ। তারপর আসি আমরা এফ, ডি। ডিতে আবার, ডিতে 10টা হলে পূর্ণ, আর 5টা হলে অর্ধপূর্ণ। এফতে 14টা হলে পূর্ণ, আর 7টা হলে অর্ধপূর্ণ। এগুলো হচ্ছে সর্বশক্তি সম্পন্ন অরবিটাল। ঠিক আছে? তারপর এখন আমরা n প্লাস l এর নীতি শিখবো। n প্লাস l এর নীতি কি? আর যখন দুইটা অরবিটালের মধ্যে যার n প্লাস l এর মান কম হবে, তার শক্তি তত কম, অর্থাৎ ওই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেমন আমরা যদি 4s আর 4s3d এর n প্লাস l এর মান তুলনা করি, n প্লাস l, n প্লাস l, এখানে n সমান হচ্ছে 4, l, s এর জন্য l এর মান কত? 0। আবার এখানে n এর মান হচ্ছে 3, আর d এর জন্য l এর মান কত? 2, 4, আর এখানে 5। এখানে নিম্ন শক্তি স্তর হচ্ছে 4, আর উচ্চ শক্তি স্তর হচ্ছে 5। এখানে আগে 4s এ ইলেকট্রন প্রবেশ করবে, তারপর 3d তে ইলেকট্রন প্রবেশ করবে। এটা হচ্ছে n প্লাস l এর নীতি। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা n প্লাস l এর মান অনুযায়ী মান সমান হলে, এখন যদি ধরেন n প্লাস l এর মান যদি সমান হয়, অর্থাৎ দুইটার মান যদি সমান হয়, তখন আমরা কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করাবো? যেটাতে n এর মান কম, ওইটাতে মান সমান হয়, n এর মান কম হবে, তার শক্তি কম হবে। অর্থাৎ যেটাতে n এর মান কম হবে, সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এটাই হচ্ছে সমান হলে আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস করব। এখন আমরা কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস দেখব, কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। আসেন আমরা দেখি। এখন আমরা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস কিভাবে করব? 1s2, অর্থাৎ s অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারবে। তারপর 1s2, 2s2, 2p, কয়টা গেছে? 4টা, 2p, 5। এটা হচ্ছে আমাদের ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তারপর এখন আমরা আর্গনের ইলেকট্রন বিন্যাস করব। কিসের? আর্গনের ইলেকট্রন বিন্যাস। 1s2, 2s2, 2p, 6, 3s2, 3p, 6, কত হয়েছে? 10, 8, 18 হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আর্গনের ইলেকট্রন বিন্যাস। s এর দুইটা ইলেকট্রন থাকে, আবার s এর যেহেতু দুইটাই করে ইলেকট্রন, p তে 6টা, আবার s এ 2টা, p তে 6টা। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করব। এখন আমরা ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। ফসফরাসে কি বলা হয়েছে? 1s2, 2s2, 2p6, 3s2, কত হয়েছে? 12। ফসফরাস কত? 15। 15 হইলে এটা হবে 3, 3p হবে, এটা 3p3। এটা হচ্ছে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। এখানে p স্থিতিশীল, কারণ এখানে p অর্ধপূর্ণ।
এখন আমরা সোডিয়ামেরটা দেখি 1s2 2s2 2p6 এখানে কয়টা হচ্ছে 11টা 3s1 এই দেখেন সরি 10টা এখানে 1 দিলে 11টা তার মানে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা আর সোডিয়ামের ইলেকট্রন কয়টা থাকে 11টা আশা করি সবাই ইলেকট্রন বিন্যাস বুঝতে পেরেছেন এখন আমরা কিছু মৌল আছে যেগুলো ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস আমরা এগুলো এখন একটু দেখব ওইগুলো করার ক্ষেত্রে আমাদেরকে পি এবং ডি অরবিটাল হয় পূর্ণ করতে হবে না হয় অর্ধপূর্ণ করতে হবে আমরা যদি ক্রোমিয়াম Cr এটা কত 24 এটা ইলেকট্রন বিন্যাসটা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা এখন করি ক্রোমিয়ামে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 4s2 আর হচ্ছে 3d কত হয়েছে 10 10 20 আর 4 স্বাভাবিক নিয়মে এভাবে হওয়ার কথা কিন্তু এভাবে হবে না কেননা এগুলো হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস কেন হবে না দেখো আমরা 5 এ হচ্ছে ইলেকট্রন কয়টা থাকতে পারে সর্বোচ্চ 10টা 10টা ইলেকট্রন হলে এখন এখানে হচ্ছে 4টা এটা কিন্তু অর্ধপূর্ণ হয়নি অর্ধপূর্ণ হলে কিন্তু ইলেকট্রনটা পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় ইলেকট্রনগুলো স্থিতিশীল হয় এখন আমরা যদি এটাকে অর্ধপূর্ণ করি অর্ধপূর্ণ করলে হলে 5 আর এখানে আমরা s কে অর্ধপূর্ণ করব এবং d কে অর্ধপূর্ণ করব তাহলে আমাদের যে এটার ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে এটা হচ্ছে একটু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস এখন আমরা ক্রোমিয়াম দেখেছি তারপর আমরা কোনটা দেখব কপার নিকেল কপার দেখি কপার কপারের কত 29 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 3d কত হবে 10 10 20 9 দেখেন এটাও কিন্তু এখানে ইলেকট্রন বিন্যাসটা হয়নি কেন হয়নি দেখেন এখানে ডি হচ্ছে পূর্ণ হয়নি কতর জন্য একের জন্য পূর্ণ হয়নি কিন্তু এখানে আমরা যদি এস 4s থেকে এখানে একটা ইলেকট্রন দিই আর এখানে যদি 10টা ইলেকট্রন দিই তাহলে এটা অর্ধপূর্ণ হচ্ছে এটা পূর্ণ হচ্ছে তাহলে এভাবে ইলেকট্রন মূলটা বেশি স্থিতিশীল তাই আমরা এটা এভাবে ইলেকট্রন বিন্যাস করব এখন এই কয়েকটা হচ্ছে আমাদের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস এগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তারপর আমরা অধ্যায়ের প্রায় শেষের দিকে তারপর আমরা আইসোটোপ নিয়ে আলোচনা করব আমরা এখন আইসোটোপ নিয়ে আলোচনা করি আইসোটোপ আইসোটোপ কাকে বলে যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান তাকে আইসোটোপ বলে এখন আপনাদেরকে আরেকটা টেকনিক শিখিয়ে দিই যেহেতু শেষে প আছে প মানে হচ্ছে প্রোটন প্রোটন সংখ্যা সমান মানে হচ্ছে আইসোটোপ ঠিক আছে হাইড্রোজেনের আইসোটোপ কয়টা 7টা আইসোটোপ আছে 1 2 3 4 5 6 7 এই 7টা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ অর্থাৎ এর প্রত্যেকটা প্রোটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান মানে হচ্ছে আইসোটোপ আইসোটোপ আইসোটোন আইসোবার আমাদের এগুলো সিলেবাসে নাই তারপর জানার জন্য যদি চলে আসলে আইসোটোন আইসোটোন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান কি সমান নিউট্রন সংখ্যা সমান আর আইসো বার মানে হচ্ছে কি সমান বর সংখ্যা সমান মানে হচ্ছে আইসোবার আর আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান ঠিক আছে প্রোটন সংখ্যা সমান মানে হচ্ছে আইসোটোপ আশা করি সবাই আইসোটোপ বুঝতে পেরেছেন এখন আমরা যে হাইড্রোজেনের 3টি প্রকৃতি আইসোটোপ আছে এগুলো নিয়ে আলোচনা করব কি কি প্রোটিয়াম ডিউটেরিয়াম ট্রিটিয়াম এগুলো হচ্ছে হাইড্রোজেনের প্রকৃতিতে 3টা আইসোটোপ পাওয়া যায় ঠিক আছে এগুলো বই আছে দেখে নেবেন তারপর আমরা পারমাণবিক ভর ও আপেক্ষিক ভর নিয়ে আলোচনা করব আমরা এখন আপেক্ষিক ভর কাকে বলে এটা দেখি কোনো একটি মৌলের পরমাণুর প্রকৃত ভরকে প্রমাণ হিসেবে ধরে তার সাপেক্ষে অন্য সকল মৌলের এক একটি যত গুণ ভারী তবে সংশ্লিষ্ট মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে তাকে সংশ্লিষ্ট মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে এখানে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে
মৌলের আপেক্ষিক পারমাণবিক আহ, এখানে আবার আপেক্ষিক মাপার মানবিক ভরের স্কেল কয়টি? তিনটি। হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, কার্বন স্কেল। এখানে কি আপেক্ষিক মাপার ভরের স্কেল, আপেক্ষিক মাপার মানবিক ভর স্কেল তিনটি। এক, হাইড্রোজেন, অক্সিজেন, আরেকটা কি কার্বন। এই তিনটা, ঠিক আছে। তারপর আমাদের আপেক্ষিক ভর নির্ণয় সূত্র, আপেক্ষিক ভর নির্ণয়ের সূত্র। সূত্র কি? সূত্র হচ্ছে একটি মৌলের পরমাণুর ভর, একটি মৌলের পরমাণুর ভর, আরেকটা হচ্ছে কি একটি কার্বন, 12 আইসোটোপের 1/12 অংশ, ঠিক আছে। এখানে একটি কার্বনের ভর কত? কত? 1.666 ইন্টু 10^24। ওকে, সবাই আশা করি এটুকু ক্লিয়ার। এটা আমাদের পারমাণবিক ভর বা আপেক্ষিক ভর নির্ণয়ের সূত্র। এখন আমরা আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়ের একটা ম্যাথ আছে, এটা আপনারা করে নেবেন। তারপর এখানে আপেক্ষিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়, আপেক্ষিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়, এগুলো একটু রিডিং করে নেবেন, দেখবেন। তারপর তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার। আইসোটোপ কোথায় কোথায় ব্যবহার হয় তা আপনারা শিখে নেবেন। এখানে আইসোটোপ ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ে, রোগ নিরাময়। আবার কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় ফসল পুষ্টিতে, ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ রাখতে, এবং ফসলের মনোনয়ন এবং বিদ্যুৎ উৎপাদনেও আইসোটোপ ব্যবহার করা হয়। আইসোটোপ এর তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব, এগুলো একটু রিডিং করে নেবেন। আশা করি সবাই সব বুঝতে পারবেন। এখানে লাস্টে যে তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব এখানে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল, তার জন্য কয়েক লক্ষ জীবন ধ্বংস হয়েছে। 1986 সালে রাশিয়ার চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে দুর্ঘটনা ঘটেছিল তার ফলে অনেক প্রাণ হারিয়েছে, ওই এলাকার পরিবেশ দূষণ ঘটেছে। এটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব। তো তারই মধ্য দিয়ে আমাদের যে এই চ্যাপ্টারের যত বেসিক আলোচনা আছে সবগুলো টপিক ওয়াইজ আমরা টপিক বাই টপিক ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা সবগুলো বুঝতে পেরেছো। এই ক্লাসটা করলে তোমাদের আর বেশি কোনো প্রবলেম থাকবে না। তার মধ্যে দিয়ে আমাদের সকল বেসিক শেষ হলো এই চ্যাপ্টারে। তারপর আমরা সিকিউ সলভিং ক্লাস নিব একটা, ওই ক্লাসের মধ্যে দিয়ে আমরা আমাদের যে পদার্থের গঠন চ্যাপ্টারটা ওটা শেষ হবে। তো আর তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই পার্ট 2 এর জন্য অপেক্ষা করো। পার্ট 2 পড়ালে তোমরা সিকিউ সলভ করতে পারবে এবং সিকিউতে আর কোনো প্রবলেম থাকবে না। এতে তোমাদের পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে আর এই চ্যাপ্টার আর কোনো প্রবলেম থাকবে না। তো ক্লাসগুলো তোমার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিও যেন ওরা ক্লাসগুলো করে উপকৃত হতে পারে। আর তোমরা যদি আমাদের পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পেজটিকে ফলো করে দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।